أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এবং বিবিএস ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি আজকে এটা লাইভ প্রোগ্রামে এসেছি। আসলে এই লাইভ প্রোগ্রামে আসার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে উদ্বুদ্ধ করা। আজকে আমি তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্লান্ট অ্যাসেট নিয়ে আমি তোমাদের সামনে মূল্যবান আলোচনা রাখব। আশা করি তোমরা শুনবে এবং অনুশীলন করার মাধ্যমে তা রপ্ত করে নেবে। আসলেই তোমরা যদি লাইভে থাকো তাহলে সরাসরি লেকচারটা তোমরা শুনতে পাবে। আর আমি এই লেকচারটি লাইভে করার মূল একটি উদ্দেশ্য হলো এই চ্যাপ্টার থেকে তোমাদের থিওরি প্রশ্ন এসে থাকে কমপক্ষে 10, বেশির পক্ষে 14, মিনিমাম 10, ম্যাক্সিমাম 14 নাম্বারসের থিওরি থাকে। তাই তোমাদের সাথে যদি ফেস টু ফেস আলোচনা করতে পারি তাহলে তোমাদের ইন্সপিরেশনটা আর একটু গ্রো হবে, বাড়বে। এই লাইফ থেকেই আজকের এই লাইভে আসা। তবে এই প্রোগ্রামটি বা এই ক্লাসটি, আমার এই সেশনটি আমি আবার তোমাদেরকে ইউটিউব লিঙ্কে দিয়ে দিব, যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনায় চলে আসি। প্রথমেই বলবো প্লান্ট অ্যাসেট কি। আসলে প্লান্ট অ্যাসেট শব্দের অর্থ হলো স্থায়ী সম্পত্তি। সাধারণভাবে বলতে গেলে কারবারে স্থায়ীভাবে ব্যবহারের জন্য যে সম্পত্তি অর্জিত হয় তাকে স্থায়ী সম্পত্তি বা প্লান্ট সম্পত্তি বলে। স্থায়ীভাবে ব্যবহারের জন্য যে সম্পত্তি অর্জিত হয় তাকেই স্থায়ী সম্পত্তি বা প্লান্ট সম্পত্তি বলে। প্লান্ট সম্পত্তি হলো এমন এক ধরনের সম্পত্তি যা দৃশ্যমান, টেনজিবল ফিক্সড অ্যাসেট, যা ব্যবসায় ক্রেতাদের কাছে বিক্রয় করার জন্য নয়, ব্যবসায়িক মুনাফা অর্জন করার জন্য যা দীর্ঘদিন ব্যবহৃত হয়ে থাকে, কোনো ক্রেতার কাছে বিক্রয়ের ইচ্ছে থাকে না, ওই ধরনের সম্পত্তিকেই আমরা প্লান্ট অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি বলে থাকি। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণ আমি যা বললাম, প্লান্ট অ্যাসেট মানে স্থায়ী সম্পত্তি, ইয়া অর্জিত হয়ে থাকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য, ইয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা অর্জিত হয়, ইয়া বিক্রয়ের ক্রেতার কাছে বিক্রয়ের কোনো ইচ্ছা থাকে না, এমন সম্পত্তিকেই, এবং ইয়ার আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বা ফিচার্স বা বৈশিষ্ট্য বলা হলো যেটা টেনজিবল বা দৃশ্যমান। তাহলে এতক্ষণে প্লান্ট অ্যাসেট কি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করতে পেরেছ বলে আমার বিশ্বাস। তোমাদের পরীক্ষাতে আসে হোয়াট ইজ প্লান্ট অ্যাসেট, প্লান্ট অ্যাসেট কি, নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে লিখতে পারবে বলে আমি আশাবাদ
ব্যক্ত করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইহা দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় এবং ইহা থেকে দীর্ঘদিন ধরে সেবা পাওয়া যায়। এটাও একটা ক্যারেক্টার প্লান্ট অ্যাসেটের। এটা আমরা দীর্ঘদিন ব্যবহার করি, লং টার্ম ইউজ করা হয়। প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জনে ইহা বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং ইহা থেকে আমরা দীর্ঘকাল প্রতিষ্ঠান সেবা পেয়ে থাকি। এটার বিভিন্ন নাম আছে। কে বলে প্লান্ট অ্যাসেট, কে বলে প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, কে বলে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, কে বলে লং টার্ম অ্যাসেটস, কে বলে ব্লক অ্যাসেটস, কে বলে নন কারেন্ট অ্যাসেটস। তবে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা, সেটার 16 ধারাতে এই ধরনের সম্পত্তিকে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এই নামে অভিহিত করা হয়, এই নামে অভিহিত করা হয়। তবে এই সম্পদ আমরা কিনি আবার বিক্রয়ের উদ্দেশ্যে না, এটা কিনিয়ে ব্যবহার করার উদ্দেশ্যে, সেবা পাওয়ার উদ্দেশ্যে। ইয়ে কিনিয়ে আবার আমরা বিক্রয় করে দিব, এই সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা মুনাফা অর্জন করব সেটা না। এই সম্পত্তি ব্যবহার করার মাধ্যমে ব্যবসায়িক সেবা পাবো, ব্যবসায়িক দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে, ব্যবসায়িক মুনাফা উদ্দেশ্য হবে। সম্পত্তিটা কিনবো আবার বেচবো, আবার কিনবো আবার বেচবো, এই নিয়ে প্রফিট করবো, এটা কিন্তু প্ল্যান সম্পত্তির কোনো অ্যাকোয়ার্ডের কোনো অবজেক্টিভিটি এর মধ্যে নেই। আসলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নিয়ে আমি তোমাদের সামনে একদম ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছি বলে আমার বিশ্বাস। এবার আমরা প্লান্ট অ্যাসেটের প্যাচার্টস অর্থ বৈশিষ্ট্য, যে এই যে প্লান্ট সম্পত্তি বলে থাকি বা স্থায়ী সম্পত্তি বলে থাকি বা স্পর্শনীয় স্থায়ী সম্পত্তি বলে থাকি, এটার ইম্পর্ট্যান্ট প্যাচার্সগুলো কি বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি, এখন তোমাদেরকে আমি পয়েন্ট আকারে এটা একটু বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। একটি স্পর্শযোগ্য সম্পত্তি, এটাকে ট্যানজিবল অ্যাসেটস বলে, স্পর্শ করা যায়, নতুন কিছু সৃষ্টিতে ব্যবহার করা যায়, ইউজেস ফর ক্রিয়েশন অফকোর্স, যা দ্বারা আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি, ব্যবসায়িক স্বাভাবিক কার্য ব্যবহার করার জন্য, ইউজ অফ নর্মাল অ্যাক্টিভিটি, বিজনেস নর্মাল অ্যাক্টিভিটি, সেবা প্রদান ক্ষমতা হ্রাস পায়, ডিক্রিজেস ইন সার্ভিস পটেনশিয়ালিটি। হ্যাঁ, একটা মেশিন কিনে আনলাম, শুরুতে যে সেবা দিবে আস্তে 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 করে এটা সেবা দেওয়ার ক্ষমতাটা ডিক্রিজ হবে। যেমন আমি একটা যদি আপনাদেরকে একটি গাছের বা লাউ গাছের কথাই বলি, সে আস্তে আস্তে 5টি লাউ, এরপরে আপনার 4টি, 3টি, 2টি, এরপর বুড়ো হয়ে গেলে 1টি, এইভাবে ডিক্রিজেস ইন সার্ভিস পটেনশিয়ালিটি। এটা কোনো পুনঃবিক্রয়ের উদ্দেশ্য নেই, এটার মূল্য হ্রাস পায়, এটা এক ধরনের বিনিয়োগ, অফকোর্স হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। এবং আরেকটা ফ্যাচার্স বলেছি রিডিউস ভ্যালু, এটার মূল্য হ্রাস পায়। এই হলো প্লান্ট অ্যাসেটের বৈশিষ্ট্য। ইম্পর্টেন্ট প্যাচার্স অফ প্লান্ট অ্যাসেট, প্লান্ট সম্পত্তিগুলির বৈশিষ্ট্য কি, স্পর্শনীয় স্থায়ী সম্পদের বৈশিষ্ট্য কি, আরেকবার একটু আমি বলি, এটা স্পর্শযোগ্য সম্পত্তি ট্যানজিবল, ইউজেস ফর ক্রিয়েশন, এটা দিয়ে নতুন কিছু সৃষ্টি করা যায়, ইউজ অফ নর্মাল বিজনেস অ্যাক্টিভিটিস, ব্যবসায়িক দৈনন্দিন কার্যাবলীতে ইহা ব্যবহার করা যায়, ডিক্রিজ ইন সার্ভিস পটেনশিয়ালিটি, সেবা প্রদানের দক্ষতা হ্রাস পায়, নট ফর রিসেল, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে আমরা এটা ক্রয় করি না, অ্যাকোয়ার্ড বা অর্জন করি না, রিডিউস ভ্যালু, এটার মূল্য হ্রাস পায়, হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এই প্লান্ট অ্যাসেট একটা বড় ধরনের বিনিয়োগ, সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমি টাইপস অফ প্লান্ট অ্যাসেটের শ্রেণী বিভাগ, আমাদের চ্যাপ্টারটা কিন্তু প্লান্ট অ্যাসেট নিয়ে,
দৃশ্যমান স্থায়ী সম্পত্তি নিয়ে। সো এটার গুরুত্বপূর্ণ টপিকসগুলো আলোচনা করা দরকার, বেসিকগুলো আলোচনা করা দরকার। এই বেসিকগুলো জানলে তোমরা এই চ্যাপ্টার থেকে আগত থিওরিগুলো, অঙ্কগুলো অ্যাকমপ্লিশ করতে পারবে, সলভ করতে পারবে, এটা আমার বিশ্বাস। স্থায়ী সম্পত্তির শ্রেণীবিভাগ, টাইপস অফ ফিক্সড অ্যাসেটস বা টাইপস অফ প্লান্ট অ্যাসেটস, ল্যান্ড ইমপ্রুভমেন্ট, বিল্ডিং, ইকুইপমেন্ট। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আসে পার্ট বিতে। কি অঙ্ক আসে? একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আসে পার্ট বিতে। নাম্বার এখানে মার্কস থাকে 4, পার্ট বিতে মার্কস থাকে 4। প্লান্ট সম্পত্তির মূল্যটা নির্ধারণ করা, যে আমরা মূল্যটা কিভাবে নির্ধারণ করব। আবার একটু বলি, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোশ্চেনের পার্ট বিতে 4 নাম্বার মার্কসের একটা তোমাদের কোশ্চেন থাকে যে এই প্লান্ট অ্যাসেটের মূল্যটা তোমরা বের করবে। এটা মূল্যায়নটা কিভাবে করবা? এটা ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়। আদি মূল্য বা ঐতিহাসিক মূল্য ধরা হয়। সম্পত্তির চলতি বাজার মূল্য, যেটা এই ক্ষেত্রে মার্কেট প্রাইসটা বিবেচনা করা হয় না। অনেক সময় দুইটা প্রাইস দিয়ে দেয়, তোমাদেরকে একটু ওরা যাচাই করতে চায় যে তোমরা প্লান্ট সম্পত্তির মূল্য নির্ধারণ প্রক্রিয়া যে প্রিন্সিপালস বা নীতি আছে সেটা জানো কি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে তোমাদেরকে দুইটা মূল্য দেওয়া থাকবে, একটা কস্ট প্রাইস, একটা মার্কেট প্রাইস। তাহলে তোমরা বুঝেই নিতে হবে যে আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছেন স্থায়ী সম্পত্তির মূল্যায়নের ক্ষেত্রে এটার আদি মূল্য, হিস্টোরিক্যাল প্রাইস বা কস্ট প্রাইসকে বিবেচনা করতে হবে, মার্কেট প্রাইস বিবেচনায় আসবে না, মার্কেট প্রাইসটা আসবে না। সম্পত্তির ক্রয় মূল্য বলতে উক্ত সম্পত্তি অর্জন এবং তা ব্যবহার উপযোগী করতে যে সমস্ত খরচ হয় সেগুলোকে বোঝায়। এখন আমি যদি ঐতিহাসিক মূল্য বলি, ওই ঐতিহাসিক মূল্য বা কস্ট প্রাইস তো আছে, আবার এটাকে ইউজেবল করার জন্য প্রতিষ্ঠানে এনে এটাকে উৎপাদনে নিয়ে আসার জন্য যে সমস্ত খরচগুলো হবে সেইগুলো এটার সাথে যোগ করতে হবে। এই সমস্ত খরচগুলোর মধ্যে রয়েছে ফ্রেট অ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট, লোডিং অ্যান্ড আনলোডিং কস্ট, ইনভেস্টিং কস্ট, পাওয়ার ইনস্টলেশন কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই জাতীয় ব্যয়গুলো কিন্তু যোগ করতে হবে। যোগ করলেই এই প্লান্ট মূল্যটা বের হবে। আবার একটু বলি, তোমাদের একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক পার্ট বিতে থাকে প্লান্ট অ্যাসেটের মূল্য বের করো। তাহলে আমি আলোচনা, বিগিনিং অফ মাই ডিসকাশন, আমি আলোচনায় বলেছি ইউ হ্যাভ টু compute the value of plant asset based on cost price or historical price. If you are given market price, it should not be considered in this respect. আরেকটি কথা বলেছি, এই সম্পত্তিটা তো কিনে আনলাম, কিন্তু এই সম্পত্তিটাকে ব্যবহার উপযোগী করার জন্য আরও যে খরচগুলো হয়, এই খরচগুলো একটা সম্পত্তি প্রতিষ্ঠানে আনলেই এটাকে ব্যবহার করা যায় না, এটাকে পাওয়ার রিলেশন দিতে হয়। তারপরে এটা কেনার জন্য আমরা যদি কোনো বড় করি, ওটার সুদের টাকাটা আছে, ওটা প্রেট আছে, ওটার ইন্স্যুরেন্স আছে, ওটার ইনস্টলেশন বা সংস্থাপন খরচ রয়েছে। এই সবগুলো যোগ করেই আমরা প্লান্ট সম্পত্তির মূল্যটা নির্ধারণ করে থাকব। আশা করি তোমরা বুঝেছ এবং এই জন্য তোমাদেরকে বিগত সালের
ইউনিভার্সিটি কোশ্চেনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করা ভুলে গেলে চলবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এবার প্লান্ট সম্পত্তির অবচয়ের সংখ্যাতে আসবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। সাধারণত এই প্লান্ট সম্পত্তির মূল্য হ্রাস পায়, এটা বিভিন্ন কারণে মূল্য হ্রাস পেতে পারে। আমি আগে বলেছি ভ্যালু রিডিউসড হয়। বিভিন্ন আয়ুষ্কালের মধ্যে এই হ্রাসকৃত মূল্যকে ভাগ করে দেওয়াকে অবচয় বলা হয়। একটু কঠিন কথা বললাম, তোমরা হয়তো বলবে স্যার আমরা তো আগে শিখেছি অবচয় মানে ব্যবহারজনিত ক্ষতি, দীর্ঘদিন ব্যবহার করার কারণে যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে। হ্যাঁ ঠিক আছে, কনসেপ্টটা একটু পোর কনসেপ্ট, একটা সাদা মাটা ধারণা। একটু কঠিন করে বললাম, হ্রাসকৃত মূল্যকে আয়ুষ্কালের মধ্যে বিভাজন করাকেই হ্রাসকৃত মূল্যকে। আমি কিন্তু আলোচনার যখন এটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে এটার মূল্যটা কীভাবে হ্রাস পাবে, ভ্যালু রিডিউসড। তাহলে এই মূল্যটা যে হ্রাস পাবে, এই হ্রাসকৃত মূল্য আয়ুষ্কাল বা ইউজফুল লাইফের মধ্যে এই হ্রাসকৃত মূল্যকে অ্যালট করা বা বন্টন করাকে বলা হয় অবচয়। আরেকটি খুব সুন্দর অবচয়ের কিন্তু সংজ্ঞা রয়েছে, তোমরা যা অবশ্যই নোট করে রাখবে। এটা আমাদের কাইসুর বইতে সুন্দর করে লিখেছে। একটি প্লান্ট সম্পত্তির ব্যয়কে উহার কার্যকর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত এবং সুশৃঙ্খলভাবে খরচ হিসাবে বন্টনকে অবচয় বলে। এই যে সম্পত্তি অর্জনের ব্যয়, এটাকে ব্যবহারযোগ্য করার জন্য মোট যত ব্যয় হয়েছে, এই ব্যয়কে নির্দিষ্ট আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত রিজনেবলি এবং সিস্টেমেটিক্যালি বন্টন করে দেওয়াকে অবচয় বলে। আবার একটু বলি যাতে তোমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং বা ভালো করে তোমরা বুঝতে পারো। একটি প্লান্ট সম্পত্তির ব্যয়কে উহার কার্যকর আয়ুষ্কালের মধ্যে ইউজফুল লাইফ কার্যকর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত রিজনেবলি এবং সুশৃঙ্খলভাবে সিস্টেমেটিক্যালি খরচ হিসেবে বন্টন করাকে অ্যালোকেট করাকে কি বলা হবে, অবচয় বলা হবে। এবার আমরা একটু অবচয়ের বৈশিষ্ট্য, ক্যারেক্টার অফ ডেপ্রিসিয়েশন বা প্যাচার্স অফ ডেপ্রিসিয়েশন, যে অবচয়ের বৈশিষ্ট্যগুলো কি। অবচয় সম্পত্তির ক্রয় মূল্যের অতিবাহিত অংশ বন্টনের একটি পদ্ধতি। অবশ্যই ক্রয় মূল্যটা নট মার্কেট ভ্যালু, হিস্টোরিক্যাল ভ্যালু, কস্ট প্রাইসের অতিবাহিত একটি অংশ। 2, অবচয় একটি নিঃশেষ প্রক্রিয়া, তবে সব ধরনের নিঃশেষ প্রক্রিয়াও আবার অবচয় নয়। 3, বাজার মূল্যের অস্থিরতার কারণে সম্পত্তির মূল্য হ্রাসকে কখনোই অবচয় বলা হয় না। হ্যাঁ, সম্পত্তির মূল্য হ্রাসকে কখনোই অবচয় বলা হয় না, কিন্তু আমরা আগে পড়তাম ব্যবহারযোগ্য কারণে সম্পত্তির যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে। কিন্তু বাজারের যে অস্থিরতা, যে বাজার যে আনরেস্ট পজিশনে থাকে, এই যে সম্পত্তির মূল্য হ্রাসকে অবচয় বলা যাবে না। স্থায়ী সম্পত্তির অবচয় ঘটে, চলতি সম্পদের কোনো অবচয় ধরা হয় না। অবচয় আবার নগদ খরচ নয়, এটা একটা নন ক্যাশ আইটেম। অবচয়ের পরিমাণ অনুমানের উপর ভিত্তি করে ধরা হয়। ইয়েস, এটা একটা এস্টিমেটেড কস্ট, এটা অনুমিত ব্যয়। আমি বলেছি একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হিসাব করে, ওর মধ্যে অনুমিত খরচ, আমি আমার আলোচনার বলেছি যে অনুমিত খরচ যেগুলো আছে সেটাও, যেমন অনাদায় পাওনা সঞ্চিতি, তারপরে অবচয়, এগুলো হলো এস্টিমেটেড কস্ট।
অবচয় হলো এক ধরনের সংস্থান, প্রভিশন বা তহবিলের ক্রমযোজন। ইয়েস, একটা ইম্পর্টেন্ট কথা, একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এসে গেছে আমার সামনে, যা নিয়ে তোমাদের সামনে দু চারটা কথা না বললেই নয়। আমি খুবই আমার মাঝে একটা কিউরিয়াসিটি রাইজ করেছে যে একটা ইম্পর্টেন্ট কথা আমি পেলাম। অবচয় হলো এক ধরনের সংস্থান, এটাকে প্রভিশনস বা একটা ভবিষ্যৎ সংস্থান বলা হয়, যা তহবিলের ক্রমযোজন। আস্তে আস্তে করে তহবিল বাড়িয়ে ইন ফিউচার যেদিন এটা আউট অফ অর্ডার বা অব্যবহারযোগ্য হয়ে যাবে, ওই তহবিল থেকে আমরা আবার সম্পত্তিটা অর্জন করতে পারি। এই জন্য এটাকে একটা ভবিষ্যৎ ব্যবস্থা বলা হয়, একটা তহবিলের ক্রমযোজন বলা হয়। আস্তে আস্তে করে এই তহবিলটা কিসের বিপরীতে সৃষ্টি করা হয়? প্রতি বছর মুনাফার বিপরীতে সৃষ্টি করা হয়। আবার একটু বলি, এই তহবিলটা কিসের বিপরীতে সৃষ্টি করা হয়? প্রতি বছর মুনাফার বিপরীতে সৃষ্টি করা হয়। যেন কেন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স থাকে, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কিন্তু একটা এস্টিমেটেড এক্সপেন্স। এটা আমরা কেন ধরি? এটা আমরা একটা ভবিষ্যৎ ব্যবস্থা বা প্রভিশনের জন্য ধরি, এবং এই তহবিলটাকে ক্রমযোজন করে আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের আরেকটি সম্পত্তি ক্রয় করতে পারি, সেই জন্যেই আমরা এই তহবিলটা করে থাকি। তাহলে এটা ভবিষ্যৎ ব্যবস্থারও একটি অংশ হতে পারে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ইম্পর্টেন্ট আলোচনাটা তোমরা মনে রাখবে। এবার অবচয়ের কারণগুলো, কেন অবচয় হয়, সম্পত্তি কেন অবচয় হয়, অবচয়ের কারণগুলো, কাজেস অফ ডেপ্রিসিয়েশন, কেন সম্পত্তির অবচয় হবে, ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, মূল্য হ্রাসের কারণে, সময়ের অতিবাহিতার কারণে, অন্যান্য ক্ষতির কারণে, দুর্ঘটনাজনিত মূল্য হ্রাসের কারণে, এসব কারণে অবচয়টা হয়ে থাকে। অবচয় ধার্যের উদ্দেশ্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যা প্রায় বছরেই তোমাদের পরীক্ষাতে আমি আসতে দেখি, কিন্তু যখন আমরা তোমাদের উত্তরপত্রগুলো মূল্যায়ন করতে যাই আমরা স্যাটিসফাইড হই না, কারণ তোমাদেরকে বলে দেওয়া সত্ত্বেও তা তোমরা মুখস্থ করো না। এটাই বড় দুঃখ বা আমাদের কাছে পরিতাপের বিষয়। প্রকৃত লাভ ক্ষতি নির্ধারণ, সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়, স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন, মূলধন সংরক্ষণ, মূলধন থেকে লভ্যাংশ বন্টন রোধ, সম্পত্তির সঠিক মূল্য নির্ণয়, সঠিক ও ন্যায্য চিত্র প্রদর্শন, আইনগত বাধ্যবাধকতা, কর দায় হ্রাস। কর দায় হ্রাসের ক্ষেত্রেও এই অবচয় নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9টা গুরুত্ব বলেছি, আবার একটু বলি। প্রকৃত লাভ ক্ষতি নির্ণয়, সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়, স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন যাতে আমরা ভবিষ্যতে করতে পারি, মূলধন সংরক্ষণ, মূলধন যাতে ব্যাহত না হয়, মূলধন থেকে লভ্যাংশ বন্টন রোধ, যাতে লভ্যাংশটা মূলধন থেকে না যায়, লাভ থেকে যায়। এই জন্যে আমাদেরকে অবচয় নির্ধারণ করতে হয়। সম্পত্তির সঠিক মূল্য নির্ণয়, সঠিক ও ন্যায্য চিত্র প্রদর্শন, আইনগত বাধ্যবাধকতা, কর দায় হ্রাস। অবচয়ের কারণে কর দায় হ্রাস পায়, তোমরা এটা ভবিষ্যতেও পড়ে থাকবে, এবং ফিনান্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে জড়িত আছে। অবচয়ের কারণে সাধারণত একটা প্রতিষ্ঠান বা একটা বিজনেস পার্টনারের ট্যাক্স লায়াবিলিটিটা রিডিউস হয়। ট্যাক্স লায়াবিলিটি কি হয়? রিডিউস হয়। এবার যদি আমরা অবচয় ধার্য না করি, এর পরিণাম বা এর ফলাফল কি হবে? যদি অবচয়টা ধার্য না করি তাহলে সঠিক লাভ ক্ষতি নির্ণয় করা যাবে না, প্রকৃত উৎপাদন ব্যয় নির্ণয় করতে অসুবিধা হবে, ভবিষ্যতে স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন করতে গেলে তহবিলের ঘাটতি হয়ে যেতে পারে, মূলধন থেকে লভ্যাংশ বন্টন হয়ে মূলধনের পরিমাণ কমে যেতে পারে, স্থায়ী সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণ অসম্ভব হয়ে যেতে পারে, প্রতিষ্ঠানের সঠিক চিত্র প্রদর্শিত না হতে পারে, অতিরিক্ত কর প্রদানের সম্ভাবনা থাকে। এগুলো হলো যদি আমরা আসলেই অবচয়টা ধার্য সুষ্ঠু সুচারুরূপে পুঙ্খানুপুঙ্খভাবে এবং অধিকতর যৌক্তিক বা পদ্ধতিগতভাবে যদি অবচয় ধার্য করতে না পারি, তাহলে আমাদের এই সকল অসুবিধা প্রতিষ্ঠানে দেখা দিতে পারে। আর একটু বলি যে অবচয় ধার্য না করার পরিণতি বা ফলাফল কী হতে পারে। সঠিকভাবে লাভ ক্ষতি নির্ধারণ করতে পারবো না, প্রকৃত উৎপাদন ব্যয় নির্ধারণ করতে অসুবিধা হবে,
ভবিষ্যতে একটা স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন করতে গেলে তহবিলের ঘাটতি দেখা দিতে পারে, মূলধন থেকে লভ্যাংশ চলে যেতে পারে, যাতে করে প্রতিষ্ঠান ধীরে ধীরে দেউলিয়া হয়ে বসতে পারে, স্থায়ী সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণ অসম্ভব হতে পারে, প্রতিষ্ঠানের সঠিক চিত্র ফ্যান পিকচারটা যেটা অ্যাবসুলেট সেটা এক্সপোজ না হতে পারে, তারপরে ট্যাক্স লায়াবিলিটিটা আমাদের বেড়ে যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনায় আমি তোমাদের মাঝে এতটুকু থাকলাম। আরেকটু যদি আলোচনা করতে যাই তোমাদেরকে, যেমন তোমাদের আরেকটা কোশ্চেন আছে, অ্যামোটাইজেশন কি, অবলোপন কি, ক্রমাবলোপন কি। যেমন সিনেমার অবলোপন হয়, প্রাথমিক খরচের অবলোপন হয়, ইজারা সম্পত্তির অবলোপন হয়, প্যাটেন্ট ট্রেডমার্কের অবলোপন হয়। এই অবলোপনটা কি? কোনো অস্পর্শনীয় সম্পত্তি, স্পর্শনীয় না, আবার একটু বলি, স্থায়ী সম্পত্তি একটু এতক্ষণ পর্যন্ত আমি যে স্থায়ী সম্পত্তি আলোচনা সেটা স্পর্শনীয়, সেটা প্লান্ট আছে, আর এটা হলো ইনটেনজিবল, যে অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তির ব্যয়কে সুশৃঙ্খল এবং যুক্তিসঙ্গত উপায় এবং আয়ুষ্কালের মধ্যে খরচ হিসেবে বন্টন করে অবলম্বন। ওটা ছিল কি ট্যাঞ্জিবল, আর এটা হলো কি ইনট্যাঞ্জিবল। এই ইনট্যাঞ্জিবল যে ফিক্সড অ্যাসেটগুলো আছে এগুলোর ব্যয়কে এগুলোর আহরিত ব্যয়কে বা অর্জিত ব্যয়কে আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ও সুশৃঙ্খলভাবে বন্টন করাকে বলা হয় অবলোপন। এবার নিঃশেষকরণ কি? হোয়াট ইজ ডিপ্রেশন? নিঃশেষকরণ কি? কিছু কিছু সম্পত্তি আছে নিঃশেষ হয়ে যায়, কোনো প্রাকৃতিক সম্পদ সমূহ, এখন যেমন খনি আছে, কোনো প্রাকৃতিক সম্পদের ব্যয়কে যুক্তিসঙ্গত এবং সুশৃঙ্খল উপায়ে এর আয়ুষ্কালের মধ্যে খরচ হিসেবে বন্টন করাকে নিঃশেষকরণ বা শূন্যকরণ বলে। তাহলে প্লান্ট অ্যাসেট হলো স্পর্শনীয় স্থায়ী সম্পদ। অবচয়ের ক্ষেত্রে সংখ্যাতে বলবো স্পর্শনীয় স্থায়ী সম্পদ। কি বলছি? স্পর্শনীয় স্থায়ী সম্পদ। অবলোপনের ক্ষেত্রে বলবো অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আর নিঃশেষকরণের ক্ষেত্রে বলবো প্রাকৃতিক সম্পদ, যেমন খনি। প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে আমরা এ কথাটা বলে থাকবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমাদেরকে থিওরিটিক্যাল একটা লেকচার আমি দিলাম, এতে আমি খুব কমফোর্ট ফিল করছি যে আমাদের ছাত্রছাত্রীরা এই লেকচারটা শুনে উপকৃত হবে, তারা নিজেরাও পড়ে নিবে। আমি যে টপিকসগুলো এনেছি অ্যাকর্ডিং টু টাইটেল, শিরোনাম অনুযায়ী তোমরা বই খুলবে, বইয়ের সাথে কানেক্টিভিটিটা আরেকটু বাড়াইতে হবে, এবং আমার ক্লাস লেকচারগুলো তোমরা নিজেরাও শুনবে, তোমার বন্ধুদেরকে শোনার ব্যবস্থা করে দিবে। আশা করি তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, সবাইকে সুরক্ষা রাখার জন্য সবার মাঝে সচেতনতা সৃষ্টি করবে। এই বলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।